পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে ধরনের প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে চলেছে বা যেগুলো প্রশ্ন আসার মতন সেগুলো আজকে ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তার পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য স্পেশালি পূর্ববর্তী বছর যেরকম 2012 সালে, 2014 সালে, 2015 সালে, 2017 সালে বা 2018 সালে যেই পরীক্ষাগুলো হয়েছিল, গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই প্রশ্নগুলোই তোমাদের অ্যানালাইসিস সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়েও দেবো। যেগুলো যেগুলো এসেছে সেগুলো সেই অঙ্কগুলো তোমাদেরকে প্রত্যেকটা ধরে 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 ভিডিও আনবো। তোমরা কারা কারা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের জন্য স্পেশালি আজকের ভিডিওতে পঞ্চায়েত রিলেটেড যা যা প্রশ্ন আসতে পারে, মানে এক এক করে তোমাদের সিরিজ আসবে, ঠিক আছে? আজকে প্রথম সিরিজ, এর আগে একটা সিরিজ চালানো হয়েছিল, আজকে দ্বিতীয় নম্বর সিরিজ, এরকম করে করে প্রত্যেকটা মানে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে বা আসার মতন সেগুলো আজকে ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। আর অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ এই রিলেটেড সিরিজ তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রেখে দাও, কারণ আজকের পর থেকে তোমরা প্রত্যেকটা এক কথায় গ্রাম পঞ্চায়েতের আসার মতন রিলেটেড কোশ্চেন কিন্তু আজকে থেকে তোমাদের শুরু করে দিলাম। এর আগে একটা চলেছে সেটাও তোমরা দেখে নিতে পারো, প্রত্যেকটা পরপর পরপর আসতে থাকবে। তোমরা অবশ্যই প্রত্যেকটা সিরিজ ভালো করে দেখবে, কারণ এই রিলেটেড কোশ্চেন পরীক্ষাতে কিন্তু আসার মতন। তাহলে চলো কি কি প্রশ্ন আজকে ভিডিওতে আলোচনা করছি, আর ভিডিওর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদেরকে বলেও দেবো। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম প্রথম থেকে খুব সুন্দর করে প্রত্যেকটা অ্যানালাইসিস করে দিচ্ছি, যাতে তুমি খুব সুন্দর করে তুমি বুঝে নিতে পারো, ঠিক আছে? একদম প্রথম প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট এবং সেগুলি কি কি? পশ্চিমবঙ্গে মানে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা দেখো আমাদের এগুলো অনেক ছোট ছোট বিষয় রয়েছে, ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথাও বলবো মাঝখান দিয়ে, যেগুলো তোমরা ভালো করে শিখেও নিতে পারবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা 3 স্তর বিশিষ্ট, যথা গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, আর হচ্ছে জেলা স্তরে জেলা পরিষদ। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের জানতে হবে। একদম নিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে তার থেকে উঁচু স্তর হচ্ছে গিয়ে পঞ্চায়েত সমিতি, তার থেকে উঁচু স্তর হচ্ছে গিয়ে জেলা পরিষদ। এইবার দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাদেরকে প্রত্যেকটা অ্যানালাইসিস করে দেবো, অসুবিধার কোনো কারণে, যাতে তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারো। পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা কোন আইনের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত হয়? 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 অনুযায়ী বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থা গঠিত ও পরিচালিত হয়। বুঝতে পারলে? সালটা যদি জিজ্ঞাসা করো 1973, এটুকু মনে রাখবে, ঠিক আছে? এই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, কিন্তু মনে রেখো। আর তোমাদের পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত কি এবং এর গঠন কিভাবে হয়? উত্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত হলো ত্রিস্তরীয়। একটু আগে দেখালাম তোমাদের ত্রিস্তরীয়, এই যে 3টে স্তর, এই তোমাদের মনে রাখবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম স্তর হচ্ছে বা গ্রাম স্তরে সেটা গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে জেলা পরিষদ। এটার থেকে বড় এটা উপরের স্তর, এর থেকে এটা উপরের স্তর। বুঝতে পারলে তো? এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যাতে করে তোমরা সঠিকভাবে জিনিসগুলো শিখতে পারো, সেই ব্যবস্থা তোমাদের করে দিচ্ছি। টোটালটা অ্যানালাইসিস করে দেবো, যাতে তোমাদের একই পড়া এই ভিডিও দেখেই মুখস্থ হয়ে যায়। গ্রাম পঞ্চায়েত হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তর। গ্রাম পঞ্চায়েতটা বললাম না একটু আগে, গ্রাম পঞ্চায়েতের ব্যাপারটা। একটি বা একাধিক সংলগ্ন, দেখো ভালো করে বুঝবে কিন্তু, একটি বা কয়েকটি সংলগ্ন গ্রাম নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। ওই এলাকার প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নির্বাচিত হয়। বুঝতে পারলে? এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো, ভালো করে বুঝবে কিন্তু, ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু বুঝতে হবে। গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়? পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেলে ন্যূনতম তোমার কিন্তু 21 বছর বয়স হতে হবে, আর প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর। মনে রাখো একটু, মানে এখানে তোমার পঞ্চায়েতের ক্ষেত্রে, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রার্থী হতে গেলে ন্যূনতম 21 বছর বয়স হতে হবে। এবার পরবর্তী প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি তোমাদের সাথে। দেখো, গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মেয়াদ কত বছর, মানে কতদিন এর মেয়াদটা রয়েছে? গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মেয়াদ সাধারণত 5 বছরই হয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসো এখান থেকে, যে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কিভাবে নির্বাচিত হয়? এই জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রধানও থাকছে, তার সাথে সাথে উপপ্রধানও থাকছে। নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত, ভালো করে বুঝবে, নির্বাচিত হয় মানে পঞ্চায়েত নির্বাচন যেটা বলি আমরা, মানে ভোট দেওয়া দিই আর কি। ওই নির্বাচন, ওই ভোট হয়ে যাওয়ার পরে মানে অনেকে প্রার্থী যেতে, নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যরা
নিজেদের মধ্যে থেকে মোটামুটি ভোটাভুটির মাধ্যমে একজনকে প্রধান ও একজনকে উপপ্রধান হিসেবে, মানে তাদের মধ্যেও আবার কি হয়, ভোট হয়। যারা পঞ্চায়েত ভোটে যেতে, ওই যে 21 বছরে যারা, তার ঊর্ধ্বে, মানে 21 বছর হতে হবে তার কোনো মানে নেই, তার থেকে ঊর্ধ্বে হলেও হবে, তারা যারা 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 যেতে, তারা আবার কি করে নিজেদের মধ্যে ভোটাভুটি করে এবার কে প্রধান হবে কে উপপ্রধান হবে, বুঝতে পারলে। এবার আমরা চলে আসবো তার পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। দেখো, গ্রাম পঞ্চায়েতের বৈঠকে কে সভাপতিত্ব করেন? এই যে গ্রাম পঞ্চায়েতের যে বৈঠক হয় না, কে সভাপতিত্ব করে? গ্রাম পঞ্চায়েতের বৈঠকে সভাপতিত্ব করেন পঞ্চায়েতের প্রধান। আমরা বলি পঞ্চায়েতের প্রধানের নাম কি, অনেক ইন্টারভিউ ধরে বসে, কিন্তু তার অনুপস্থিতিতে সে যদি না থাকে, প্রধান যদি না থাকে, তাহলে উপপ্রধান এই দায়িত্ব পালন করে, বুঝতে পারলে। বৈঠক টৈঠক করানো এসব। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এরকমভাবে সিরিজ চলতে থাকবে, তোমরা কিন্তু কন্টিনিউ, মানে তোমরা যারা আর কি এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ না হলে কিন্তু পরবর্তী ভিডিও এত সুন্দর সুন্দর এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে। আপডেট আসার সাথে সাথে তোমরা কিন্তু দেখে নেবে। দেখো, গ্রাম সংসদ বলতে কি বোঝায়? উত্তর, গ্রাম পঞ্চায়েত। দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকায়, যেটা বুথ বলি আমরা, সমস্ত ভোটারদের নিয়ে একটি গঠিত সংস্থাকে গ্রাম সংসদ বলা হয়। ভালো করে বুঝবে কিন্তু, গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকায়, নির্বাচন যেখানে সমস্ত ভোটারদের নিয়ে গঠিত সংগঠনকে গ্রাম সংসদ বলা হয়। বছরে অন্তত 2টি গ্রাম সংসদের সভা ডাকা বাধ্যতামূলক, 2টো ডাকা। কিন্তু আদৌ সেরকম কাজ করলে তো গ্রাম তো আরও বেশি উন্নত হয়, যেসব জায়গা করে সেখানে আরও বেশি উন্নত হয়। তো যাই হোক, আমরা চাই যে সমস্ত গ্রাম পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম উন্নত হোক, এরকমটাই আমরা চাই। গ্রাম সভা কি? একটি সমগ্র গ্রাম পঞ্চায়েত এলাকার, বুঝবে, একটি সমগ্র গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত সমস্ত গ্রাম সংসদের বা সমস্ত ভোটারদের নিয়ে গঠিত সাধারণ সভাকে গ্রাম সভা বলা হয়। বছরে অন্তত একবার গ্রাম সভার বার্ষিক অধিবেশন বসতে হয়, ঠিক আছে। এই বছর অন্তত একবার গ্রামসভা বসাতে হয়। এগুলো প্রশ্ন আসবে যে গ্রামসভা এই এখন কিন্তু এবার কিন্তু ওই গ্রাম, তুমি যে চাকরি যে বিষয়ে করবে সেই বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত সহ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত থাকে। এছাড়া তপশিলি জাতি মানে এসসি, উপজাতি, এসটি, অন্যান্য জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষিত থাকে, বুঝতে পারলে। এবার পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে চলে আসব। দেখো, গ্রাম পঞ্চায়েতের আয়, মানে যে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আয়ের প্রধান উৎসগুলি কি কি? মানে এই যে টাকা পয়সা পায় কোথা থেকে? গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েতের মানে বলে না অনেকে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। এবার এরা টাকা পায় কোথা থেকে? গ্রাম পঞ্চায়েত আয়ের প্রধান উৎসগুলি হলো নিজস্ব কর, মানে কি বাড়ি জমির উপর যে করগুলি আমরা দিয়ে আসি না ওই অঞ্চলে গিয়ে, সেসব থেকে ওরা টাকা ইনকাম করে। বিভিন্ন ফি বা মাসুল, যেমন যানবাহন, মেলা ইত্যাদি, ওই পাড়া গ্রামে ওই মেলা বসে না, সেখানের থেকে ওরা টাকা কালেকশন করে। এর পাশাপাশি কি রাজ্য ও কেন্দ্র সরকারের দেওয়া আর্থিক অনুদান, রাজ্য টাকা দেয় প্লাস কেন্দ্র টাকা দেয়, সেই অনুদান থেকে সব থেকে বড় উৎস এটাই, মানে রাজ্য দেয় এবং কেন্দ্রও দেয়, কেন্দ্র সরকারও দেয়, সেখান থেকে তারা টাকা পয়সা পায়। দেখো না, শোনো না যে গ্রাম পঞ্চায়েতের প্রধান এত টাকা মেরে খেয়ে ফেলেছে, বই বস্তায় বস্তায় টাকা পাওয়া যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। মানে গ্রামের উন্নয়নের বদলে নিজেদের উন্নয়ন করে বেশি। গ্রাম পঞ্চায়েতের কয়েকটি প্রধান কাজ উল্লেখ করো, কি কি কাজ করতে হবে, আদৌ কি করে কিনা কমেন্ট বক্সে করবে তো আজকে। গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজগুলির মধ্যে রয়েছে পানীয় জলের ব্যবস্থা করা। দেখো, এই যে পানীয় জল গ্রামে গ্রামে বসেছে, ঠিক আছে, তোমরা আজকে আমাদের সাথে কথাটা মেলাবে তো, যে এই পানীয় জলের যে মানে যে বড় বড় সোলার প্যানেলগুলি দিয়ে বসিয়েছে, ঠিক আছে, বড় বড় লক্ষ লক্ষ টাকা, সেগুলি কিন্তু তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। বেশিরভাগ গ্রামে দেখবে যে একবার বসিয়ে দিয়ে গেছে আর কিন্তু সে পরিষ্কার পরিচ্ছন্ন করে না, এই একটা বড় সমস্যা। আমরা চাই যে এই ভিডিওটি যদি কোনো এরকম নেতামন্ত্রী দেখে থাকেন তাহলে অবশ্যই এই দায়িত্বগুলো আপনারা পালন করবেন, ঠিক আছে, বা তাদের কাছে ভিডিওটি পৌঁছে দাও, ক্লিপ করে পৌঁছে দাও, কোনো আমি কপিরাইট মারবো না, ঠিক আছে। গ্রামের যে রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণও কিন্তু এগুলো করেন, কিন্তু করা মানে আর কি কাজ তাদের। নিকাশি ব্যবস্থা, যে জল টল ব্যবহার করা, ঠিক আছে, নিকাশি ব্যবস্থা উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখা কতটা করে তোমরা জানো। সরকারি বিভিন্ন প্রকল্প, যেমন 100 দিনের কাজ, এখন তো 125 দিনের কাজ, আবাস যোজনা, এই যে ঘরটর বাড়িতে রূপান্তর, এগুলো দেয়, অনেকের আটকে রাখে, অনেক মানে বুঝতে পারছো, নেতা মন্ত্রী অনেক ব্যাপার স্যাপার চলে তাই মাঝখানে। পরবর্তী প্রশ্নটা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য নিযুক্ত সরকারি
বা কর্মী কারা, মানে যে গ্রাম পঞ্চায়েত দৈনন্দিন যে কাজগুলো হয়, মানে অফিসিয়ালি যে কাজগুলো হয় পরিচালনার জন্য নিযুক্ত সরকারি কারা অধিকারী কারা থাকে। গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজ ও রেকর্ডপত্র বজায় রাখার জন্য, ঠিক আছে, রাজ্য সরকার মূলত একজন এক্সিকিউটিভ যে অ্যাসিস্ট্যান্টস, একজন সেক্রেটারি, একজন সহায়ক, এসব পদেই তো নিয়োগ হবে। বুঝতে পারছো তোমরা? এবার এসব পদেই নিয়োগ হবে এবার, মানে প্রায় 11 দিলীপ, আমাদের পঞ্চায়েত মিনিস্টার দিলীপ ঘোষ যে বলেছে এসব বিজ্ঞপ্তিগুলো বের হবে। বুঝতে পারছো তো? তাদেরই তোমাদের জন্য স্পেশালি আমি বলে রাখছি আগের থেকে, নাহলে তোমরা জানবে না, অনেকে জানো না বলে বুঝতে পারো না, ঠিক আছে, পরে পস্তে যাও। মানে অঙ্কটাকে আমি সম্পূর্ণ দায়িত্ব তুলে নিয়েছি, ম্যাথটাকে, অঙ্কটাকে তোমরা যারা খুব ভালো করে অঙ্ক, আর যদি সিলেবাসে নতুন করে রিজনিং দেয়, রিজনিংটাকেও আমি কিন্তু সম্পূর্ণ দায়িত্ব সহকারে তোমাদের কভার আপ করাবো। আর ভিডিও আসবে, তোমরা দেখে নি বুঝে শুনেই তোমরা কিন্তু নেওয়া শুরু করবে, ঠিক আছে। তোমাদের এই যেসব পূর্ববর্তী যে সমস্ত ম্যাথগুলি হয়েছিল, পরীক্ষাতে এসেছিল, সেই ম্যাথগুলো তোমাদের কিন্তু সলিউশন করাবো, সেখান থেকে তোমরা একটা অভিজ্ঞতা পেয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে বুঝে গেলে, এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন। তোমরা যারা ভর্তি হতে চাইছো, মানে অঙ্কটাকে যদি নিতে চাও, আমি একটু বলে রাখি, নাহলে তোমরা তো এই নাম্বারে যোগাযোগ করবে, বুঝলে, 7430885955, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু সমস্তটাই ভালো করে বুঝে শুনে তোমরা কিন্তু করতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান? মানে এই যে ধরো গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য অনেকে হয় না, যে যারা আর কি মেম্বার যাই হোক আর কি, প্রধান যাই হোক, তাদের শপথ বাক্য কে পাঠ করান? এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষা আসবে, কিন্তু সাবধান থেকো। সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে ভিডিও, আমরা এই যে ভিডিও বলি না, ভিডিওর ফুল ফর্ম দেখো, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে এই ব্লকের যে ডেভেলপ করে সে অফিসার, বুঝতে পারলো? তার জন্য আমরা ভিডিও বলি, ভিডিও অফিসার বলি না, ভিডিও অফিসে যাবে ওই ব্যাপারটা। বা তার দ্বারা নিযুক্ত কোনো সরকারি আধিকারিক নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান, ঠিক আছে। আসলে এবার ক্লিয়ার হয়ে গেলে তোমরা, এই যে মেম্বার যারা যা হয়, তারা কিন্তু ওই ভিডিও অফিসারই কিন্তু শপথ বাক্য পাঠ করায়। আচ্ছা, পঞ্চায়েতের প্রধানকে কিভাবে তার পদ থেকে অপসারণ করা যায়? হয়তো হতে পারে না, দেখো না, অনেকে দুর্নীতি করে, ওই পঞ্চায়েত প্রধানে যদি মনে করে না ভালো কাজ করছে না, উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে, ও মানুষের সাথে বাজে ব্যবহার করছে, তখন তাকে সরানো যায়, অপসারণ করা যায়। তখন কি করা যাবে? গ্রাম পঞ্চায়েতের মোট নির্বাচিত সদস্য, যারা নির্বাচিত হয়েছে, ভোটে জিতেছে, সদস্যদের সংখ্যাগরিষ্ঠ, মানে সবাই একতা হয়ে অংশ যদি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, নো কনফিডেন্স মোশন, মানে আনেন, এবং মানে ওই যে অনাস্থা প্রস্তাব যদি আনে এবং তা ভোটাভুটিতে পাশ হয়, যে না দেখা গেলো পাশ হয়ে গেল যে এই প্রধানকে রাখবো না, সেই হিসেবে পাশ হয়ে গেল, অন্য কাউকে বসাবো, যদি পাশ হয়ে যায় তবে পঞ্চায়েত প্রধানকে তার পদ থেকে অপসারণ বা পদচ্যুত করা যায়। বুঝতে পারলে? এই হচ্ছে টোটাল, এই কনফিডেন্সের সাথে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে অ্যানালাইসিস করে দিলাম, যাতে তোমরা খুব ভালো করে জিনিসগুলো শিখে নিতে পারো, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা অঙ্কটাকে বিশেষ করে এই আমাদের গ্রাম পঞ্চায়েত, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে তোমরা যারা অঙ্কটাকে ভালো করে শিখতে চাও, তোমাদের যা সিলেবাস ধরে তোমাদের অঙ্কটা শিখিয়ে দেবো, ঠিক আছে। ম্যাথের কোনো রকম আর অসুবিধা হবে না, একদম ফুল দায়িত্ব সহকারে ম্যাথটাকে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সমস্ত সিলেবাস ধরে চ্যাপ্টার ভিত্তিক খুব সুন্দর করে যেগুলো আসবে, প্লাস পূর্ববর্তী বছরে যেগুলো তোমাদের প্রশ্ন এসেছিল সেগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করবো আমি এই কিছুদিনের মধ্যে শুরু করে দেবো, ঠিক আছে। আর তোমরা অবশ্যই সমস্ত আপডেট যদি পেতে চাও, আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো আগের থেকে বলে রাখলাম, তোমরা সেখানেও যুক্ত হয়ে যাও। তাহলে ভিডিও রেগুলার তো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।